আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। গুম অপহরণের অভিযোগে সেনাবাহিনীর 15 জন কর্মকর্তা সেনা হেফাজতে আছে। বাকি অবসরপ্রাপ্তদের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। রাজধানীর বনানীতে সেনাবাহিনীর এক ব্রিফিংয়ে কথা বলেন অ্যাডজুটেন্ট জেনারেল হাকিমুজ্জামান। তিনি বলেন, সেনাবাহিনী ন্যায় বিচারের পক্ষে সংবিধানসম্মত সব ধরনের সহযোগিতা দেবে। গুম, অপহরণ, হত্যাসহ চাঞ্চল্যকর বেশ কয়েকটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 25 জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সে ঘটনায় মেজর জেনারেল কবির ছাড়া বাকি 15 জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। পরিবার বিচ্ছিন্নদের 22 অক্টোবর ট্রাইব্যুনালে হাজিরে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। জেনারেল হাকিমুজ্জামান বলেন, ডিজিএফআই বা র্যাবের কারো অপরাধের জন্য সেনাবাহিনীকে দায় দেয়া যায় না। আইসিটি আইন ও কোর্ট মার্শাল পরস্পর বিরোধী নয়। জাতীয় নির্বাচনে 3 গুণ সেনা সদস্য মাঠে মোতায়েন থাকবে বলেও তিনি জানান। এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন 15+1, এই 16 জনকে 8 তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। যে আমাদের যে 15 জন চাকরিরত আছেন এর ভিতরে 10 জনই রেসপন্স করেছেন। শুধু একজন, তাকে আমরা বলা হয়েছিল, তাকে মেসেজ দেওয়া হয়েছিল ইজ টু স্টে ইন ঢাকা ক্যান্টনমেন্ট, কিন্তু উনি 9 তারিখের শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি। সংবিধানের স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগেই 8 তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছে 9 তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজতে চলে আসো। আইনের শাসন কাকে বলে নির্বাচন কমিশন তা আগামী নির্বাচনে দেখাতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য নির্বাচন কমিশন থেকে অনুমোদন পাওয়ার পর কোনো সাংবাদিককেই কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার এম শেখাওয়াত হোসেন। কোনো রাজনৈতিক দলের প্রতি অন্তর্বর্তী সরকারের পক্ষপাতিত্ব নেই বলেও তিনি জানান। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে এক কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আগামী সংসদ নির্বাচনে যারা গাফিলতি করবেন তারা জুলাই আন্দোলনে শহীদদের সাথে বেইমানি করবেন। নির্বাচন সুষ্ঠু করতে প্রিজাইডিং অফিসারদের সর্বময় ক্ষমতা দেওয়া হচ্ছে জানিয়ে সিইসি বলেন, ভোট কেন্দ্রে অনিয়ম দেখলে প্রয়োজনে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সবাই মিলে এই একটা সুন্দর নির্বাচন আমাদের করতে হবে। একটা এম্পাওয়ার্ড প্রিসাইডিং অফিসার, এম্পাওয়ার্ড পুলিং অফিসার, এম্পাওয়ার্ড রিটার্নিং অফিসার আমরা সৃষ্টি করতে চাই। আমরা চাইবো যে আপনারা যে লেভেলে যার যে ক্ষমতা থাকবে এটা আপনারা ব্যবহার করবেন। লেট আস ক্রিয়েট অ্যান এক্সাম্পল দ্যাট ইন দিস কান্ট্রি যে আইনের শাসন কাকে বলে, আমরা এই ইলেকশনে এটা দেখাতে চাই। অন্যদিকে নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য নির্বাচন কমিশন থেকে অনুমোদন পাওয়ার পর কোনো সাংবাদিককেই কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শেখাওয়াত হোসেন। নির্বাচন কমিশন বলছেন যে তারা শতাব্দীর বেস্ট ইলেকশন করাবেন। আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করবো, আমরাও চাই আপনি শতাব্দীর বেস্ট ইলেকশন করুন, কিন্তু আপনি যাদেরকে ব্যবহার করবেন অ্যাজ আইজ, ইয়োর আইজ শুড বি অ্যাবসলুটলি ক্রিস্টাল ক্লিয়ার। রাজধানীর কারওয়ান বাজারে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত আলোচনা অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা আরও বলেন, সাংবাদিকদের সঠিকভাবে কাজ করতে দিলেই সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজন সম্ভব। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার নেই। লুটপাট, অপশাসন, দুর্নীতি ও অর্থ পাচার থেকে জাতির সেফ এক্সিট প্রয়োজন। সকালে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে আরেক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আওয়ামী লীগ সরকারের সময় গঠিত মানবাধিকার কমিশন রাজনৈতিক প্রপাগান্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছিল। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের খসড়া নিয়ে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ভালো আইন করা মানেই দেশ পরিবর্তন হয়ে যাওয়া নয়।
প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। সাবেক একজন প্রধান বিচারপতি সহ আরও কিছু বিচারপতি মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্র নস্যাতে ভূমিকা রেখেছে। তাদের অনেকে এখনও বিচার বিভাগে বহাল আছে। উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়েও কথা বলেন তিনি। সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, ব্যাংক লুট করে ফেলে, এরকম একটা ভয়াবহ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, পূর্বের মানবাধিকার কমিশন ছিল সবচেয়ে নিম্নমানের। গুম, বিচার বহির্ভূত হত্যা সহ মানবাধিকার লঙ্ঘন হলেও মানুষ ন্যায় বিচার পায়নি। জুলাই 36-এর সংগ্রাম চলছে। 27শে জুলাই জাতীয় মানবাধিকার কমিশনের একজন ডাইরেক্টর জাতিসংঘে চিঠি লেখেন যে সন্ত্রাসবাদীরা বাংলাদেশে সন্ত্রাস তৈরি করছে। এই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি আশা করব মানবাধিকার কমিশনের এই ব্যক্তিদেরকে আইন মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে না পারলে অতীতে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে আগামীতেও তা অব্যাহত থাকবে বলে মনে করেন অন্যান্য বক্তারা। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের কোনো উপদেষ্টা একটি দলের প্রতি পক্ষপাত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, আর কারো জন্য অপেক্ষা নয়, এখন নির্বাচনের রাস্তায় গাড়ি এসে গেছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য আসম হান্নান শাহর মৃত্যুবার্ষিকীতে এমন মন্তব্য করেন তিনি। ইফতেখার রেজার রিপোর্ট। আলোচিত ১/১১ সরকারের সময় বিএনপির দুর্দিনে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহ। শনিবার বিএনপির এই নেতার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করে দলটি। স্মরণসভা হলেও বিপুল নেতাকর্মীর অংশগ্রহণে এটি রূপ নেয় জনসভায়। কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিণত হয় জনসমুদ্রে। স্মরণসভায় মির্জা ফখরুল বিগত নির্বাচনগুলোতে ভারত প্রভাব রেখেছে অভিযোগ করে বলেন, বাংলাদেশ ভারতের সাথে বন্ধুত্ব চাই, তবে তা সমান সমান। ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ফেলবে তার ব্যবস্থা করতে। পানির হিস্সা আমাদের দেয় নাই, তিস্তার হিস্সা পায় নাই, ফারাক্কার নদীর হিস্সা পায় নাই। বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে। তাই আমাদের খুব পরিষ্কার কথা, বন্ধুত্ব আমরা চাই, কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ না করে। বিএনপি মহাসচিব নির্বাচন নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষকে মিথ্যা প্রচারণায় বিশ্বাস না করার আহ্বান জানান। কেউ কেউ কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায়। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। আর বিলম্ব নয়, আর কারোর জন্য অপেক্ষা নয়। এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি, এই গাড়িকে চালিয়ে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে গুম হওয়ার ঘটনায় তথ্যচিত্র নির্মাণে সিলেট সফর করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বর্ণনা করেন তার অভিজ্ঞতা। এদিকে গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে বিএনপির প্রাথমিক কর্মী সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এনসিপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শাপলা প্রতীক নিয়ে বিতর্ক সৃষ্টিতে একদিকে সময় নষ্ট, অন্যদিকে ঐক্যের স্পিরিট বাধাগ্রস্ত হচ্ছে। জাতীয় যে কোনো একটি অনুষ্ঠান বা রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টার ইয়েতে দেওয়া হয়, তার প্রতি একটা আলাদা মানুষের শ্রদ্ধাবোধ রয়েছে, সেটা আপনারা চান। যাই হোক, আপনাদের দলীয় বক্তব্য আপনারা বলতে পারেন, কিন্তু তার সাথে ধানের শীষ কেন নিয়ে আসছে? ধানের শীষ আজ 47 বছর বিএনপির নির্বাচনী প্রতীক। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, কাপাসিয়া, গাজীপুর। রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশে পুলিশের সাথে জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কার্যালয়ের সামনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার পর অনুমতি ছাড়া সমাবেশ করায় জাতীয় পার্টির নেতাকর্মীদের সরিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনী।
এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত ছিলেন GM কাদের, শামীম, হায়দার পাটোয়ারি সহ প্রথম সারির নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। চারপাশে ছিল পুলিশের কড়া নিরাপত্তা। বাংলাদেশের প্রত্যেকটি পার্টি তার অফিসের সামনে মিটিং করে এবং তারা আমার জানা মতে এ ধরনের কোনো ফরমাল অনুমতি নেয় না। তারা আমাদের উপর জলকামান নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে। সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি প্রোগ্রামে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগ। ওনারা হচ্ছে এই যে রাস্তার উপরে পুরারা চেয়ার টেয়ার বসায় এখানে পুরা ইয়ে করে ফেলছে, স্টেজ করছে। তো যাই হোক, তারপরে আমরা বেশ কয়েকবার কিন্তু আমরা বলছি, ওয়ার্নিং দিচ্ছি। এরপরেও যখন না হয়েছে না, তখন আমরা জাস্ট খালি ডিসপার্স করার জন্য যেন রাস্তাটা ছেড়ে দেয়, এইটার জন্য আমাদের যতটুকু দেওয়া হয়েছে এতটুকু আমরা। গাজা অভিমুখে যাওয়া কনসিয়াস ফ্লোটিলা থেকে অপহরণ করে আলোকচিত্রী শহীদুল আলম সহ অন্যদের শারীরিক ও মানসিক নির্যাতন করেছে ইসরায়েলি বাহিনী। এর প্রতিবাদে ইসরায়েলি কারাগারেই অনশন করেন বন্দীরা। ঢাকা ফিরে বিকেলে গাজা অভিমুখে দুঃসাহসী এ যাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। 1000 জাহাজ নিয়ে গাজার অবরোধ ভাঙা হবে শিগগিরই। নূর হোসেনের রিপোর্ট। আপনারা সবসময় সাথে ছিলেন। দুঃসাহসী যাত্রা শেষে দেশে ফিরেছেন সাংবাদিক শহীদুল আলম। মৃত্যুর আশঙ্কা, বন্দিজীবন অথবা ইসরায়েলি বাহিনীর বর্বরতা, সব ভয়কে এরই মধ্যে জয় করেছেন। রাজধানীর জিগ ভবনে গণমাধ্যম কর্মীদের কাছে ভয়ালে যাত্রার অভিজ্ঞতা তুলে ধরেন শহীদুল আলম। বলেন, বিশ্ব নেতাদের নীরবতার প্রতিবাদ জানাতেই যাত্রা করেছিলেন তারা। আমরাই যাব এই অবরোধটা ভাঙার জন্য এবং আমাদের সহকর্মী যারা গাজায় আছে তাদের পাশে আমরা দাঁড়াবো। ওই দায়িত্বটা আমাদের আছে আমরা মনে করেছি, সেই কারণেই এই ফ্লোটিলাটা বিশেষ করে করা। শহীদুল আলম জানান, 8 অক্টোবর অপহরণ করে কারাগারে নেওয়া হয় শহীদুল আলম সহ অন্যদের। পদে পদে শিকার হন শারীরিক ও মানসিক নির্যাতনের। উপর করে হাত অনেক পেছনে নিয়ে মাথা নামিয়ে নিয়ে যায়। ঘাটে যেই জায়গায় টারম্যাকের উপর আমাদের বসানো হয় সেইখানে কি তারা গিয়ে পেশাব করেছিল, তারপরে আমাদের ওখানে বসানো হয়েছে। ইসরায়েলিরা পেশাব করেছিল। মেশিনের ব্যারেল দিয়ে গুতা মারে এবং বিকট একটা আওয়াজ করে ওই জিনিসটা করে। ইসরায়েলি বাহিনীর কোনো হুমকি বা নির্যাতনে থেমে না গিয়ে শিগগির হাজারো জাহাজ নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রার পরিকল্পনার কথাও জানান এই মানবাধিকার কর্মী। আমরা এখন আন্তর্জাতিকভাবে একটা নেটওয়ার্ক দাঁড় করাবো। যেহেতু গ্লোবাল লিডাররা করবে না, আমরা অ্যাক্টিভিস্টরা কিভাবে করতে পারি সেই লড়াইয়ের প্রস্তুতি আমরা নিয়েছি এবং আমরা ফেরার আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আবার আমরা যাব এবং 1000টা জাহাজ যাবে। ইসরায়েলি কারাগার থেকে মুক্তিতে জোরালো ভূমিকা রাখার জন্য প্রধান উপদেষ্টা সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান শহীদুল। এর আগে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। নূর হোসেন, NTV নিউজ, ঢাকা। দীর্ঘদিনের সহকর্মী, শিক্ষার্থী ও ভক্ত অনুরাগীর শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন শিক্ষাবিদ, কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় জানাজা। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। HM মেহেদী হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। অন্তিম বিদায়ে নিবেদনের শ্রদ্ধার অঞ্জলিতে যেন যোগ দিয়েছে বৃষ্টিও। কাব্যকলা কিংবা দৃশ্যকাব্য, নন্দনতত্ত্বের শাখা উপশাখা কিংবা গদ্যের গাঁথুনিতে মোহনীয় মুন্সিয়ানা, সবকিছুই ছাপিয়ে যিনি হয়ে উঠেছিলেন সবার অতি আপনার। তাই তো বিদায় বেলায় হৃদয় নিংড়ানো এমন কষ্ট কথার গাথা। এত অসময় চলে গেছেন এবং এমন সমস্ত গল্প অসমাপ্ত রেখে চলে গেছেন। সবার সাথে মাটির মানুষ হিসেবে সংযুক্ত থাকতে চেয়েছেন। আমরা একটা নিকট আত্মীয়কে হারালাম, একজন বিশিষ্ট বন্ধুকে হারালাম। চিন্তা ও চেতনায় ভিন্নতা থাকলেও তিনি ছিলেন দলমত ঊর্ধ্বে এক সহজ প্রাণ মানুষ। সে কথাই যেন সাক্ষ্য দেয় লোকান্তরে শ্রদ্ধা জানাতে আসা নানা মত, চিন্তা ও দর্শনের দরদ উপস্থিতি। আমাদের উপর অনেক রকমের আক্রোশ হয়েছিল, অনেক রকমের আগ্রাসন হয়েছিল। সেই সময় এই ব্যক্তিটা কাঁধে পুরো বোঝাটা নিয়ে আমাদেরকে কিভাবে বাঁচাতে হয় সেটা করেছেন। তার সকল শিক্ষার্থী তাকে ভালোবাসত, তার প্রমাণ আজকে এখানে বৃষ্টির মধ্যে আমরা দেখছি।
উনি প্রচন্ড নির্লোভ ছিলেন। ওনার যেটাই বিশ্বাস থাকুক, যার প্রতি ভালোবাসা থাকুক, কোনো লোভ থেকে করতেন না। সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্বে প্রায় $3 ট্রিলিয়ন হালাল পণ্যের বাজার ধরতে সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ DCCI। সকালে রাজধানীর মতিঝিলে আয়োজিত সেমিনারে সংগঠনটি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজীব এইচ চৌধুরী জানান, বাংলাদেশে হালাল পণ্যে বাজারের আকার মাত্র $850 মিলিয়ন। অনুষ্ঠানে আলোচকরা জানান, খাদ্য, প্রসাধনী, ওষুধ সহ সব খাতেই হালাল পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে, অথচ উৎপাদনের নেতৃত্ব দিচ্ছে অমুসলিম দেশগুলো। এটা হতাশাজনক হলেও বাংলাদেশের জন্য বড় সম্ভাবনা রয়েছে। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের নেতৃত্ব হামজা চৌধুরীকে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। শেষ মুহূর্তে গোল হজম করাটা হতাশাজনক, তাই খেলোয়াড়দের স্নায়ুচাপ নিয়ন্ত্রণে মনোবিদ নিয়োগের বিকল্প নেই বলে মনে করেন সাবেক গোলরক্ষক আমিনুল। রিপোর্ট কুশল ইয়াসিরের। বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামলেই হামজা চৌধুরীর ভূমিকা থাকে অনন্য। এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে 2 গোল করেছেন তিনি। হংকংয়ের বিপক্ষে ম্যাচের শুরুর দিকে হামজার গোলেই এগিয়ে যায় বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে জামাল ভুঁইয়া, তপু বর্মন, সোহেল রানারা বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। পুরো 90 মিনিট তাদের খেলাচ্ছেন না কোচ। সাবেক অধিনায়ক আমিনুল হক বলছেন, লেস্টার সিটির অধিনায়কের দায়িত্ব পালন করা হামজাকেই বাংলাদেশের নিয়মিত অধিনায়ক করার এখনই সময়। আমাদের যারা বর্তমানে এখন ক্যাপ্টেনশিপ করছেন তাদের হয়তোবা এক এক সময় এক একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যেটা নিয়ে হয়তোবা নিজেদের খেলোয়াড়দের ভিতরে একটা কনফিউশন বা একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। এটা খুব স্বাভাবিক একটি বিষয়। বাট হামজা চৌধুরীর বিষয়ে আমার কাছে মনে হয় যে এখানে কোনো প্রশ্ন থাকবে। সো আমি আশা করি যে ভবিষ্যতে আমার বাংলাদেশ টিম এবং বাংলাদেশ টিমের ম্যানেজমেন্ট বা বাংলাদেশ টিমের কোচ তিনি এই দায়িত্বটা হামজা চৌধুরীর কাছে দিলে বাংলাদেশের ফুটবলের জন্য একটি ইতিবাচক দিক উন্মোচন হবে। শেষ মুহূর্তে গোল হজম করা এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে টিম বাংলাদেশের। দলের জন্য মনোবিদ নিয়োগ দিলে স্নায়ু চাপ নিয়ন্ত্রণ সম্ভব হবে ভাবনা সাফজয়ী এই অধিনায়কের। আমি মনে করি যে ইমিডিয়েটলি একজন মনোবিদ নিয়োগ দেওয়ার জন্য, যার মাধ্যমে বাংলাদেশ দলের খেলোয়াড়রা প্রত্যেকে আরও বেশি মানসিকভাবে উজ্জীবিত হবে, শক্তিশালী হবে এবং তাদের সামর্থ্যটাকে তারা বুঝাতে পারবে সর্বোচ্চভাবে। নতুন কোচ নিয়োগ দিলেও রাতারাতি দলে পরিবর্তন আসবে না। ম্যাচ জয়ের জন্য সামগ্রিকভাবে ভালো ফুটবল খেলার পরামর্শ আমিনুলের। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।